আমরা আসলে একটু বুঝে নিতে চাই ভারত উপমহাদেশে বা আমাদের এই বাংলাদেশে সাংবাদিকতার শুরুটা হয়েছিল কিভাবে। তাহলে এর গতিপথ বা এর প্রবণতা এগুলো বুঝতে আমাদের হয়তো একটু সহজ হবে। তো বাংলাদেশের সাংবাদিকতার যে ধারণা, এখানে যে সাংবাদিকতাটা শুরু হয়েছিল, শুরু থেকে এটা বেশ একটা গর্বরের বিষয়, একটা নকল করা বিষয়। সাংবাদিকতা আমাদের নিজস্ব কিছু না। সাংবাদিকতার যারা শুরু করছিল, আমরা যদি হিকির কাছ থেকেও শুনি, তাহলে উনি এটা শুরু করছিলেন কিভাবে? উনি দেখছিলেন যে আচ্ছা, ইউরোপে বিশেষত ইংল্যান্ডে এটা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা তার মনে হয়েছিল, ওখানে যেভাবে দেখছে। উনি আপনার ওই সময়ের সরকার, ইন্ডিয়া কোম্পানি, গভর্নিং বডি, তাদের মধ্যে কারো কারো পক্ষ হয়ে নিউজ টিউজ করা যাবে, প্রধান বিচারপতির নামে দুটা রিপোর্ট করা যাবে। এই শুরু থেকে সাংবাদিকতা কিন্তু এইভাবে একটা কারো কারো হাতিয়ার হিসেবেই এখানে চালুটা হয়েছে। তারপরে যে ঘটনাটা ঘটছে, যে সবাই দেখছে যে আচ্ছা, সাংবাদিকতাটা মজার বিষয়, করা যায়। আমি একটা জিনিস ভাবি মাঝে মধ্যে, এটা কি এইরকম যে নীতির কথা যখন বললেন, যে সাংবাদিকতা কি নীতির বিষয়টা আমাদের কখনো প্রাধান্য ছিল কিনা। পশ্চিমে যেভাবে সাংবাদিকতা হলো, ওটাকে ওরা শুরুতে ওরা ধরে নিল যে জার্নাল প্রকাশ হলো একটা আদর্শগত ব্যাপার। তারা বলে যে ইজম, জার্নালিজম, জার্নাল হতো, কিন্তু রাজনৈতিক ব্যবহার তার, বিশেষ করে অনেকেই এটাকে একটা আদর্শ ধরে নিল। বামপন্থী নেতৃত্ব যাদেরকে আমরা বলবো, বা চিন্তাবিদ যারা আছে, সাংবাদিকতার মাধ্যমে দুনিয়া বলতে দেওয়া হয়, সুতরাং এটাকে তারা জার্নালিজম। কিন্তু আমাদের এখানে যখন অনুবাদ হইলো, দেখেন ইজমটা কিন্তু বাদ পড়ে গেল। এই যে বাদ পড়ে যাওয়া, এটা একটা বড় ঘটনা আমার কাছে মনে হয়। কারণ আমাদের ওই সময়ের যেই মানসিক পরিস্থিতি ছিল, সেই বা যেই মানসিক বাতাবরণ ছিল, সেইটাতে সাংবাদিকতা ইজম হিসেবে ধরা পড়ে, বাদ হিসেবে ধরা পড়ে। তাহলে কি হিসাবে ধরা পড়ছে? যেটা হচ্ছে ক্ষমতার সাথে দিন দরবারের একটা হাতিয়ার কিছু লোকের। এটা হিকি বলতে পারেন, বা আরো অনেকের কাছে এটা একটা সামাজিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়াইছে। যেই অর্থে ধরেন ইংরেজি জানা লোকজন আরো একটু সামাজিক মর্যাদা পেতে বা পশ্চিমী ভাবনাগুলোকে ছড়ায় দিতে সাহিত্য করছে, কলিকাতার অনেকেই করছে। তো সেই অর্থে সাংবাদিকতা করছে। খুব বেশি যে সাংবাদিকতার নীতি নৈতিকতা দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে আমরা খুব নৈতিক ছিলাম, এখন আমরা খুব অনৈতিক, এরকম বিষয় বাংলাদেশের না। আমরা বরাবরই একই রকম ছিলাম, কম বেশি মাঝে মধ্যে হয়েছে, কিন্তু এটা বড় কোনো ব্যাপার না। আর এটা আমাদের নিজস্ব কোনো জিনিসও না। আমরা যখন সাংবাদিকতা করি, এখনো যদি সাংবাদিকতার দিকে আমরা তাকান, আমাদের যেটাকে বলি সংবাদ কক্ষের যে ব্যবস্থাপনা বা সংবাদপত্রের যে ব্যবস্থাপনা, পুরোটাই তো আসলে পশ্চিম থেকে কপি করা। আপনি যদি বিট গুলো দেখেন, যেগুলো সাংবাদিকদের বিট বলি, যেগুলো তাদের যে কর্মক্ষেত্রগুলো, অনেক বেশি সচিবালয় কেন্দ্র, অনেক বেশি ক্ষমতার নড়াচড়া কেন্দ্র। খবরের খেরোখাতায় আমরা একটু লম্বা লম্বা আলাপি করতে চাই সাংবাদিকতা, সাংবাদিক, সংবাদ মাধ্যম, এইসব বিষয়ে। আপনার ভাবনায় এই বিষয়গুলো কিভাবে আসে, বা এইসব বিষয়গুলো নিয়ে আপনার যে ভাবনা, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওর মন্তব্যের ঘরে, অথবা আমাদের বার্তা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের বার্তা সেকশনে। নৈতিকতার প্যারামিটার গুলো, পরিমাপক গুলো হয়তো আমাদের চেঞ্জ হচ্ছে। নানাভাবে আমরা নতুনত্বকে দেখতেছি, নতুন নতুন করে জানতেছি, যারা আসলে একটু খোঁজ খবর রাখে। যে একটা সময় শেখ মুজিবুর রহমানের তাকে সোনার নৌকা উপহার দিচ্ছে, সে ছবিতে পত্রিকায় ছাপা হচ্ছে। উনি কোথায় কোথায় থেকে টাকা নিচ্ছেন প্রকাশ্যে লেখা হচ্ছে। এখন আর এটা নাই, এটা আপনি এখন পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সচেতনতা বাড়ছে, যারা নিচ্ছি। এখন আর কেউ প্রকাশ্যে সোনার নৌকা, সোনার ধানের শেষ নেবে না, সোনার টাকা ছুঁড়ে মারতেছে। এমনকি 1970 সালে আরমাইনে চলার শেষ যেই প্রচারণা উনি চালাচ্ছেন, নির্বাচনের লোকজন টাকা ছুঁড়ে মারতেছে, সোনার অলঙ্কার ছুঁড়ে মারছে, সোনা দিচ্ছে, এটা এখন নাই। তো ওইটা প্রকাশ্যে নাই। কিন্তু আমাদের যে দুর্নীতি, নীতি নৈতিকতা সম্পর্কে যে স্পর্শকাতরতা, সেটা হয়তো বাড়ছে বলে আমরা মনে করতেছি যে আচ্ছা, ওরা বোধহয় খারাপ হয়ে গেল। গত বছরের ঠিক এই দিনে, অর্থাৎ 2025 সালের 21শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল ওয়ান ম্যান নিউজ রুম। এটাকে আমরা বলতে চাচ্ছি পোস্ট ইনস্টিটিউশনাল জার্নালিজম। এটা আদৌ সম্ভব কিনা, অর্থাৎ একজন সাংবাদিক প্রতিষ্ঠানের বাইরে থেকেও বস্তুনিষ্ঠ এবং প্রভাব সঞ্চারী সাংবাদিকতা আসলে করতে পারে কিনা, সেটা দেখার একটি প্রচেষ্টা হিসেবে এটা শুরু করা হয়েছিল।